হাসিনার বাসভবন সহ তার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ। ফ্রিজিং করা হয়েছে 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা। চলতি বছরই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা। শিগগিরই বিশেষ আইনের অধ্যাদেশ জারি। প্রবাসীদের প্রক্সি ভোটের কথা ভাবছে ইসি জানালেন কমিশনার সানাউল্লাহ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরেই সিদ্ধান্ত। এবং 5 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি। সিলেটে কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে জব্দ করা হয়েছে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ 7টি প্লট ও ফ্ল্যাট। আজ দুদকের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যে 10% জমি সহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে BFIU। ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এবছরের মধ্যে পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া বিদেশি শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়টিও তদন্ত করছে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সামনে আসে বিগত সরকারের আমলে ভয়াবহ অর্থ পাচারের তথ্য। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও ফোকাস পয়েন্টে রেখেছে পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার। পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, এবছরের মধ্যে পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব। এই বছরের ভিতরে আপনারা কয়েকশো কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন, এটা কি সম্ভব কিনা স্যার? এটা আর কিছুটা সম্ভব, এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হবে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা। এছাড়া বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। পড়াশোনার জন্য গেছে, হ্যাঁ এটা ওখানে 400 না 450 কোটি ওটা দেখছে তো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সেই যুদ্ধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে হবে। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে শিরোনামে মঙ্গলবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্টে তিনি কথা বলেন। মাহফুজ আলম লিখেছেন, গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর। তথ্য উপদেষ্টা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকারের সফলতা রয়েছে। তবে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ সরকারকে বেকায়দায় ফেলছে বলেও দাবি করেন তিনি।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। এই ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন কমিশনের প্রবাসীদের ভোটদান বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, এরই মধ্যে যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন। প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়। সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকেই প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে, তবে তার সময় সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে। 5 দফা দাবি আদায়ে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ ও ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। একই সঙ্গে বন্ধ থাকবে হাসপাতাল ও মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। এর আগে সোমবার 5 দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এই কর্মসূচি ঘোষণা দেয়। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত রোববার থেকে নতুন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও। এদিকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কমপ্লিট শাটডাউন পালন করছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা। সকাল 10টা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু করা হয়। এতে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েছেন ভোগান্তিতে। MBBS BDS ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। OTC ড্রাগস লিস্ট আপডেট করতে হবে ও স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসন সহ 5 দফা দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সকাল 9টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। বেলা 12টার কিছু পর সংশ্লিষ্টদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় BHIS অ্যাপারেলস কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত 9 মার্চ দেওয়ার কথা ছিল। বেতন না দেওয়ায় সোমবার সকালে কাজ বন্ধ করে শ্রমিকরা। পরে আজ সকালে কাজে গিয়ে তারা দেখেন কারখানা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের 9 ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন। সকাল 9:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এর আগে সকাল 7:15 আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 7:20 দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ঘটনাস্থলে আসে আরও 9টি ইউনিট। দিনাজপুরের হিলিতে লাইসেন্স না থাকায় এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে আইপি ইট ভাটাকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ইট ভাটার চুল্লি ও কিলন ভেঙে ফেলা ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। হিলির জালালপুর এলাকায় ওই ইট ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মল্লিক মিয়া। চট্টগ্রামে হাটহাজারী থানায় চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে মারধর, মোটরসাইকেল ভাঙচুর, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সকালে CRB তফসিয়া গার্ডেন রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ আলীর ছোট ভাই আলাউদ্দিন ও ফুফাতো ভাই বেলাল হোসেন। এ সময় অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির জোর দাবি জানায় ভুক্তভোগী পরিবার। 5 মিনিটের রাস্তা সময় লাগে আধা ঘন্টা, 10 মিনিটের রাস্তা পার হতে 1 থেকে 1.5 ঘন্টা। এটাই ছিল নারায়ণগঞ্জ যানজটে নাকাল শহরের চিরচারিত চরিত্র।
চিত্র, কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেছে পরিস্থিতি। যানজটের শহর নারায়ণগঞ্জ এখন অনেকটাই যানজটমুক্ত। 5 থেকে 10 মিনিটের মধ্যেই নগরবাসী বিভিন্ন যানবাহনে চড়ে পৌঁছতে পারছে গন্তব্যে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। রমজান মাসে সাধারণ মানুষ যেন নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে যানজট নিরসনে 70 জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের একটি টিম কাজ করছে নারায়ণগঞ্জ শহরের নটি স্পটে। আমরা যানজট নিরসনের জন্য কাজ করছি চেম্বার অফ কমার্স, এমনকি নারায়ণগঞ্জ বিকেএম আছে, তাদের সহযোগিতা আমরা কাজ করছি। মানুষ যাতে যানজট মুক্ত নারায়ণগঞ্জ একটা উপহার পায়, মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, এই জন্য আমরা মূলত কাজ করছি। শহরের যেসব স্থানে যানজটলা, যত্রতত্র গাড়ি পার্কিং সহ অবৈধ স্ট্যান্ড ও প্লেটবিহীন অটোরিকশা প্রবেশে কঠোর নজরদারি ও তদারকি করছে এই স্বেচ্ছাসেবক টিম। এর সুফল পাচ্ছেন নগরবাসী। ছাত্ররা রাস্তায় নামছে, ওনাদের তত্ত্বাবধানে দেখলাম নারায়ণগঞ্জের যানজটের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। আগের থেকে এখন একটু জ্যাম স্বস্তির ভিতরে আছে। কিছুদিন যাবত দেখছি আমাদের এই শহর যানজট অনেকটা কমে আসছে। যানজট নিরসনে স্বেচ্ছাসেবকদের নিয়োজিত করে এই উদ্যোগটি নিয়েছে জেলা প্রশাসন। সার্বিক সহায়তা দিচ্ছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স। এই প্রথম আমরা চেম্বার অফ কমার্স থেকে এবং বিকেএমইর পক্ষ থেকে আমরা একটা মনিটর টিম নেই, সেই টিমটা স্টুডেন্টরা ডিল করতেছে। আমরা যারা নারায়ণগঞ্জবাসী আছে তাদের অনেক ধরনের প্রত্যাশা আছে নারায়ণগঞ্জ নিয়ে। আমরা আসলে ওই প্রত্যাশার জায়গাগুলোকে আমরা পূরণ করার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স, বিকেএমই, বিভিন্ন প্রশাসন আমরা সবাই মিলে চেষ্টা করছি। নারায়ণগঞ্জের যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ব্যবসায়ীদের এই কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। যানজট হলে মানুষের খুব অসুবিধা হয়, বিশেষ করে যারা অসুস্থ মানুষ তারা হসপিটালে যেতে পারে না, আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানুষের শ্রম ঘন্টা নষ্ট হয়। আমরা সেই দিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হানিফ মিয়া, আবুল খায়ের, বাচ্চু মিয়া সহ অনেকেই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান বক্তারা। দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর 39টি পরিবারের মাঝে বিনামূল্যে ক্রস জাতের বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকালে সুফলভোগীদের মাঝে এই বকনা বাছুর তুলে দেওয়া হয়েছে। একই সাথে গরু লালন পালনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ভেটেরিনারি সার্জন ডক্টর মুন্তাসির মামুন সহ অনেকে। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের দাসবাড়িতে শ্রী শ্রী মহাদেবের পূজা হয়েছে। এ উপলক্ষে পূজা অর্চনা, আরতি, ধর্মীয় ভক্তিমূলক গান, আলোচনা অনুষ্ঠান, নাটক ও নৃত্য অনুষ্ঠিত হয়। সাংবাদিক বিপুল কুমার দাসের সভাপতিত্বে ও সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাওন করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক অনাদি কুমার মণ্ডল, মহিউদ্দিন চৌধুরী হীরা সহ অনেকে। পিঠাপুলি আর তৃপ্তির শরবত তৈরিতে যে গুড় ব্যবহার করছেন তা কি সত্যি আসল গুড়? জানেন কি কিভাবে কি দিয়ে তৈরি হচ্ছে এসব গুড়, যা খেয়ে মেটাচ্ছেন তৃপ্তি? কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় প্রকাশ্যে চিটাগুড়, হাইড্রোজ, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হাসিবুর রহমান রিজুর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বাঙালির উৎসব মানেই পিঠাপুলি, তৃপ্তির শরবত আর মিষ্টি খাবারের ছড়াছড়ি। এসব খাবার তৈরির প্রধান উপকরণই হচ্ছে গুড়। তবে কিভাবে, কি দিয়ে তৈরি হয় এই গুড়, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি গুড় তৈরির কারখানায় গিয়ে দেখা যায় প্রকাশ্যে টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রির দানা, যা ফেলা হচ্ছে নোংরা ইটের তৈরি গর্তে। সেখানে পা দিয়ে মাড়িয়ে মেশানো হচ্ছে হাইড্রোজ ও ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড়, যদিও এর মধ্যে আখের রসের ছিটাফোঁটাও নেই। এখানে মিনিমাম আপনার 30 থেকে 35 মিনিট জাল হয়। জাল হওয়ার পরে ঢালে দেওয়া হয়, তারপরে হচ্ছে এই জায়গায় লাড়িয়ে ভালো করে দানা ধরায় নিয়ে তারপরে হচ্ছে টিনে ঢালা। প্রতিদিন এসব কারখানাগুলোতে তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গুড়টা 1 নম্বর গুড়, বাংলাদেশের সব জায়গায় চলে।
এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরির বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এসব গুড় খাওয়া থেকে বিরত থাকতে সাধারণ মানুষকে দিচ্ছেন নানান পরামর্শ। তো আমাদের গুড়ের কোনো একটা উপাদানই এখানে মানসম্মত না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে আমাদের যে সার্বিক মনিটরিং কার্যক্রম সেটা চলমান আছে। আসলে আমরা মনিটরিংকে তাদেরকে আসলে পরামর্শ দিয়ে থাকি যে আসলে এগুলো ব্যবহার করা যাবে না। আর এগুলো আসলে আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ হলো এই ধরনের গুড় আসলে আমাদের মানুষের খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা সেখানে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর ভোক্তা অধিকার বলছে খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো অস্বাস্থ্যকর অনিরাপদ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ বা মজুত করার ক্ষেত্রেও আইনগত যত বাধা রয়েছে, আমরা অবশ্যই সেই রকম কোনো ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হলে আমাদের মনিটরিংয়ে অথবা কোনো লিখিত অভিযোগে বা আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ভেজাল গুড় খেয়ে প্রতি বছর নানান রোগে আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। তাই ভেজাল গুড় তৈরির কারখানা স্থায়ীভাবে বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এ সময় পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ 60 ঘন্টার পরিবর্তে 50 ঘন্টা করা হয়েছে। বর্তমানে সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায়, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত সবাইকে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। বিষয়টি দ্রুত পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। সমগ্র সচিবালয় নয়, শুধু সমগ্র গভর্নমেন্ট সেক্টরে আমরা যখন প্রত্যাশা করতেছিলাম যে আমাদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, ঠিক সেই মুহূর্তে মহার্ঘ ভাতার তো কোনো ঘোষণা পাইনি, বরঞ্চ আরও আমাদের এই সঞ্জীবনীটা কর্তন করা হয়েছে এবং ইনহাউস প্রশিক্ষণটা ডিডাকশন করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা মন্ত্রিপরিষদ সচিব স্যারের সাথে কথা বলেছি। রাজধানীর বাবুবাজার এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এলে তাদেরকেও আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানেও সন্ত্রাসীরা হামলা চালায়। দফায় দফায় সংঘর্ষের পর ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর উত্তরা হাইটেক প্রাইভেট ক্লিনিকের গাইনি ডাক্তার সংযুক্তা সাহার বিরুদ্ধে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ডাক্তার সংযুক্তা সাহার নামে গণমাধ্যমে ভুল চিকিৎসার সংবাদ প্রচার হলেও নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে, প্রসূতি মায়েদের ব্যথামুক্ত অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর প্রলোভন দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি করান। অপারেশন করাতে গিয়ে পেটের সেলাইয়ের জায়গায় ইনফেকশন, জরায়ু কেটে ফেলা, পায়ুপথ কেটে ফেলা সহ নানা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বাণিজ্য সংবাদ। সুপরিচিত ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড ঈদ উৎসব 3-in-1 বিক্রয় ক্যাম্পেইনে আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলা মোটরের সোনার তরী টাওয়ারে হয়। এই বিশেষ অফারে ক্রেতারা একটি পণ্য কিনে 3টি সুবিধা উপভোগ করতে পারবেন, যার মধ্যে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং বিভিন্ন উপহার রয়েছে। র্যাংস ইলেকট্রনিক্স গত 40 বছর ধরে বাংলাদেশের বাজারে ইলেকট্রনিক্স পণ্যের বিপণন ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হাসিনার বাসভবন সহ তার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ। ফ্রিজিং করা হয়েছে 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা। চলতি বছরই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব, জানালেন অর্থ উপদেষ্টা। শিগগিরই বিশেষ আইনের অধ্যাদেশ জারি। প্রবাসীদের প্রক্সি ভোটের কথা ভাবছে ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই সিদ্ধান্ত।
এবং 5 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি। সিলেটে কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।